যে লাইসেন্সিং এই যে বলা ছিল কিন্তু একটা জায়গায় যে এই যে লাইসেন্সিং স্ট্যান্ডার্ড লাইসেন্স কি কি সাপোর্ট করে, হ্যাঁ, ফাউন্ডেশন কি কি সাপোর্ট করে, এসেনশিয়াল কি কি সাপোর্ট করে। সো ওই লাইসেন্সিং গুলো আসবো একটু পরে, ওই টোটাল লাইসেন্সিং এর ফিচার্স গুলো আমরা দেখবো। এবং এই 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 ফিচার্স গুলো ডিপেন্ডস করে লাইসেন্সিং এর উপরে, যে আপনি সব লাইসেন্স দিয়ে কিন্তু ওইটা কিন্তু এটা কিন্তু ম্যাক্সিমাম, হ্যাঁ, এটার জন্য হাই এন্ডের হাই হাইলি যেমন স্ট্যান্ডার্ড লাইসেন্স লাগবে আপনার। অত ভাই আমি একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে বলেন। এই 25 হচ্ছে যে ফিজিক্যাল সার্ভারের ইনস্ট্যান্স, সার্ভার, রাইট। আর 64টা তাহলে তাহলে কি? 64টা হোস্ট দিয়ে একটা ক্লাস্টার যখন ক্রিয়েট করেন, ক্লাস্টার আপনি ক্লাস্টার জিনিসটা বুঝেন তো, মানে আপনি একটা সার্ভিস রান করবেন, আপনাকে একদম ক্লিয়ার বলে দিই, একটা সার্ভিস রান করবেন, সে একটা ডাটা বেজে যেটা হচ্ছে যে আপনি ইউজাররা 24 ঘন্টা পাবে আপনাকে একটা জিনিস পড়তে। আপনি কি করবেন, যেন সার্ভিসটা ডাউন না করে আপনি 4-5টা সার্ভার কিনে নিলেন, হার্ডওয়্যার কিনে নিলেন, যে সাপোজ এইচপি বা ডেল এর আইবিএম এর দুটাই আমি ধরে দিই, আপনাকে 2টা সার্ভার কিনে দিলেন। কি করলেন, যে আপনি জানেন না কখন একটা সার্ভার ডাউন হয়ে যাবে, তখন আপনি কি করলেন, 2টা সার্ভারকে দিয়ে এই ক্লাস্টার কনফিগার করেন, যেটা হচ্ছে মাল্টিপল হার্ডওয়্যার দিয়ে আমি একটা সার্ভিসকে 24 আওয়ার্স রানিং এর জন্য একটা মেকানিজম তৈরি, ওইটা বলি আমরা ক্লাস্টার, মাল্টিপল হোস্ট দিয়ে। ক্লাসটা কি হবে, ওখান থেকে যে কোনো একটা হোস্ট পড়ে গেল, সার্ভিসটা অটোমেটিকলি অন্য একটা যে রানিং হোস্টের উপরে চলে যাবে, ওখান থেকে রান হবে। ওই যে ক্লাস্টারটা তৈরি করি, একটা মনে ধরতে পারেন আপনি একটা গ্রুপ তৈরি করলাম, গ্রুপে 10 জন মেম্বার আছে, 10টা হোস্ট নিলাম আমি, ওরকম 10 জন মেম্বারের জায়গায় আমি ম্যাক্সিমাম নিতে পারবো কয়জন, 64 জন মেম্বার 64 নিতে জন। পারবো। তার মানে হচ্ছে একটা ক্লাস্টার আন্ডারে আমি 64টা হোস্ট ম্যাক্সিমাম নিতে পারবো, আর একটা নিতে পারবো, ভিসেন্টারের আন্ডারে ম্যাক্সিমাম 2500টা হোস্ট থাকতে পারবে। হোস্টটা থাকতে পারবে, রাইট। আচ্ছা ভাই, আমার তাহলে কোশ্চেন হচ্ছে একটা এটা কি exam হচ্ছে স্ট্যান্ডার্ড লাইসেন্সের আন্ডারে না? স্ট্যান্ডার্ড লাইসেন্সের আন্ডার লাইসেন্সিং এর আচ্ছা, কিছু লাইসেন্সিং এর ফিচার্স গুলো দেখাবো স্যার, আমি ওই যে হ্যাঁ, তো VMware পুরো সেই ডকুমেন্টসটা দিয়ে দেবো। আপনি হ্যাঁ, এখানে হ্যাঁ, তো এখানে এখানে যে 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 রেশিও গুলো দেওয়া আছে এগুলো তো ম্যাক্সিমাম। হ্যাঁ, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম, জি হ্যাঁ, হ্যাঁ, জি, হ্যাঁ, সেটাই জানতে ম্যাক্সিমাম। চাই। এই হ্যাঁ, যে স্টুডেন্ট গাইডে ম্যাক্সিমাম আর মিনিমাম গুলোই থাকে, হ্যাঁ, আর ওই লাইসেন্সিং এ গেলে তখন ফুল ফিচারটা বোঝা যায়। এবং লাইসেন্সিং এ কি কি আমরা পাবো, যখন আমরা vCenter সার্ভারটা ইনস্টল করব, তখন জি। আমার তো থাকে 60 days এর ট্রায়াল পিরিয়ডে, তখন আমি ওখানে দেখানো যাবে যে সে কি কি ফিচার্স নিয়ে রান করছে। আচ্ছা, আচ্ছা ভাই, তাহলে লাস্টের দুইটা পয়েন্ট যদি আমরা ধরি, কারেকশন করবেন যদি ভুল হয়, এ হ্যাঁ, ধরনের বলেন। ধরার সুযোগ আছে কিনা? একটা হোস্টে তাহলে 125টা ভিএম ম্যাক্সিমাম ক্রিয়েট করা যাবে, এই তো? এইটা এখানে আপনি ক্যালকুলেশন করে 125টা কেন, আপনি ওই যে বললাম না প্রসেসর এবং রিসোর্স, আপনার ভিএম কখন আপনি একটা মেশিন কি পারচেস করবেন, কিভাবে, যে ভার্চুয়ালাইজেশন এনভায়রনমেন্টের জন্য আপনি কি কনফিগারেশনের মেশিন পারচেস করবেন, তখন কিভাবে, তখন আপনাকে চিন্তা করতে হবে যে কটা ভার্চুয়াল মেশিন চলবে, প্রতিটা ভার্চুয়াল মেশিনের কি ধরনের রিসোর্স লাগবে, ওই রিসোর্সটা ক্যালকুলেট করেই তো আপনি একটা সার্ভার পারচেস করবেন, যে আমার এত করে প্রসেসর লাগবে, এত জিবি মেমোরি লাগবে, এতটুকু ডিস্ক স্পেস লাগবে, এতগুলো নেটওয়ার্ক কার্ড লাগবে। এখন এটা হচ্ছে ওভারঅল সেটা 125। না, আমি আপনার এই যে লাস্টের দুইটা যদি ভিএম পার হোস্ট পার ক্লাস্টার আর ভিএমস পার ক্লাস্টার, এইটার জন্য হুম, হুম, বলছিলাম। হুম, 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 সেটা ঠিক আছে, আপনি ক্যালকুলেশন করেছেন ওটাতে, ওটা ডিভাইড করছেন করে দেখছেন যে 125টা আসে, তাই তো? জি জি জি, এটা হ্যাঁ, না, ওটা, ম্যাক্সিমাম হিসাব হ্যাঁ, না, করছিলাম। না, ওটা ওইটা ওইটা ওই ক্যালকুলেশন না, এটা হচ্ছে যে 8,000 হচ্ছে যে একটা ক্লাস্টার মধ্যে আপনি একটা সার্ভার অনেক 4 প্রসেসরের নিলেন, একটা সার্ভার নিলেন আপনার 2 প্রসেসরের, একটা সার্ভার আপনার আছে 1 প্রসেসরের, আবার একটাতে 64 করে প্রসেসর আছে, একটাতে 32 করে প্রসেসর আছে, একটাতে 16 করে প্রসেসর আছে। হ্যাঁ, ওই রিসোর্স গুলোকে শেয়ার করে, মানে একটা ক্লাস্টারের মধ্যে আপনি ভিএম তৈরি করতে পারবেন 8,000। সো 8,000 ভিএম করতে গেলে আপনার যে যে রিসোর্স লাগবে ওই ক্যাপাবিলিটির রিসোর্স নিয়ে আপনাকে সিস্টেম পারচেস করতে হবে। ক্লিয়ার হয়েছে না এখন জিনিসটা? হ্যাঁ ভাই, সেটা ক্লিয়ার হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে তো আপনার একটা ক্লাস্টারের ওই 8,000 ভিএম মেশিনের জন্য আমি তো
সর্বোচ্চ 64 হোস্টই পাবো ESXi, তার রাইট উপরে তো আর রাইট যেতে পারি। না, এর এর বেশি আর আপনি যেতে পারবেন না। একটা ক্লাস্টারের ভিতরে ওই 64টা হোস্টই আপনি ম্যাক্সিমাম রাখতে পারবেন। জি জি, ক্লিয়ার হয়েছে। এর চেয়ে কি ইকোনমিক কিছু নাই? কারণ আমরা তো এত বড় লেভেলে কাজ করব না আমাদের। না স্যার, আপনি ক্লাসটা মিনিমাম রিকোয়ারমেন্ট বলছি না, 3 নোট 2 নোট দিয়ে আপনি ক্লাসটা করতে পারেন, বললাম না। না, সেটা বলতেছি না, মানে হুম। আমি তো লাইসেন্স যেটা নিবো বলছি এই হ্যাঁ, লাইসেন্সটা যে ওই যে এসেনশিয়াল প্লাস আছে, তারপরে হচ্ছে যে ও, স্ট্যান্ডার্ড আছে, এন্টারপ্রাইজ প্লাস আছে। আপনি কি ফিচার্স নিতে চান, ওই ফিচার্স এর উপরে জি, ডিপেন্ড করে ওই লাইসেন্সিং গুলো 8 বছর লাইসেন্সিং নিয়ে এবং হুম, VMware এর গাইডটা, এগুলো আপনাদেরও একটু গোথ্রো করতে হবে। আমি টপিকস গুলো ধরাই দিচ্ছি কিন্তু, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হেডলাইন গুলো ধরাই দিচ্ছি। যখন আপনারা এগুলো নিয়ে কাজ করবেন, ওই VMware এর লাইসেন্সিংটা আপনি একটু গোথ্রো করেন। আসবো আমি লাইসেন্সিংটা নেওয়ার ডিটেলস, বাট তখন এই জিনিসগুলো আপনি আরেকটু ক্লিয়ার হবেন। কিন্তু হয় কি, ওই যে স্টাডি গ্যাপ, এগুলো কিন্তু অনেক বড় লেন্দি থিওরিটিক্যাল পার্ট, তো এক সাইড দিয়ে কভার করে আরেক সাইড দিয়ে মনে আসে না। যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাব, যখন ওই যে হ্যান্ডস অন ল্যাব গুলো করতে যাব, তখন ওই জিনিসগুলো আসবে, যে VM ক্রিয়েট করতে যাচ্ছি, যখন ক্লাস্টার ক্রিয়েট করতে যাব, তখনই তো এই জিনিসগুলো বলে দিব যে হ্যাঁ আমরা পড়ে আসছি, কিন্তু এখানে এই ক্লাস্টার আমরা 64টা রাখতে পারবো, বাট আমাদের এখানে কয়টা হোস্ট আছে, 2টা বা 3টা নিতে পারবো। আমাদের কাছে তো ওই বড় রিসোর্স নাই যে আমরা 10টা 15টা রিসোর্স নিয়ে একটা ক্লাস্টার ক্রিয়েট করবো। তখন এই টপিকস গুলো আবার আলোচনায় চলে আসবে। এখন তো হচ্ছে থিওরিটিক্যাল পার্টটা জেনে নিচ্ছি, তখন যখন প্র্যাকটিক্যালি কাজ করব, এই থিওরিটিক্যাল পার্ট গুলোর উপরে আবার ওই ডিসকাশনে চলে আসবে। জি, ক্লিয়ার। আচ্ছা ভাইয়া, একটা হ্যাঁ। সিঙ্গেল হোস্ট কতগুলা হুম। ভিএম মানে আপনার সে ধারণ করতে পারবে? এই সিঙ্গেল হোস্ট বললাম না, রিসোর্সের উপরে আপনি কয়টা আচ্ছা। রিসোর্স, কয়টা রিসোর্স, এটা 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 একটা একটা জায়গা পেয়েছিলাম, রিসেন্ট একটা এক্সাম কোশ্চেনে এই ধরনের ছিল, যে একটা সিঙ্গেল হোস্ট প্রায় 200 না কয়টা বিএম না জানি, একটা ক্যালকুলেশন ছিল, আমি এক্সাক্ট এখন মনে নেই, বাট মনে আসলে আপনাকে পরে আমি বিসেনের ডকুমেন্টসে আছে ওটা, যে একটা সিঙ্গেল হোস্টে ম্যাক্সিমাম কয়টা VM ক্রিয়েট করা যায়। আমি জানাবো, রাইট, একটু সুন্দর একটা কোশ্চেন করেছেন, বের করে এক্সাক্ট ফিগারটা আমি জানিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, আমার কাছে আছে ডকুমেন্টস। তারপর হচ্ছে প্রিপেয়ারিং ফর vCenter সার্ভার অ্যাপ্লায়েন্স ডিপ্লয়মেন্ট। vCenter সার্ভার ডিপ্লয়মেন্ট করতে গেলে যা যা লাগবে স্যার, ওই মোডে যাচ্ছি আমরা। আর নিচে একটা ওয়েব লিংক দেওয়া আছে, এখানে ইনস্টলেশন মানে VMware এর ইনস্টলেশন স্টেপ গুলো, কোনটার পরে কোন নেক্সট দিবেন, পরে কি নেক্সট দিবেন, ওইটা দিলে এখানে হয় কি আমার স্লাইডের সাইজ 100টা বেড়ে যাবে। হ্যাঁ, সো ওই ওই জায়গাটা আমার এখানে লিংক দেওয়া আছে, লিঙ্কটা দেখে নিলে। আর vCenter সার্ভার যেহেতু আমরা এখানে দেখবো এবং ডেমোটা দেখবো, দেখলে আর ক্লিয়ার হয়ে যাব। আর যে কেউ এই লিঙ্কে ক্লিক করে ওই টোটাল স্টেপ গুলো আমরা এখান থেকেও দেখে নিতে পারবো। ইনস্টলেশন স্টেপ গুলো আছে টোটালটাই এখানে, VMware এর ল্যাবের গাইডটা এখানে দেওয়া আছে। এই যে সিস্টেম রিকোয়ারমেন্ট ফর vCenter সার্ভার অ্যাপ্লায়েন্স, ইউ ক্যান ডিপ্লয় দ্য vCenter সার্ভার অ্যাপ্লায়েন্স অন এ ESXi host 6.5 or later, অর্থাৎ 6.5 থেকে আরম্ভ করে আপনি vCenter সার্ভার ইনস্টল করতে পারবেন, এই যে 7টা আর কি। হ্যাঁ, অর্থাৎ ESXi যদি আপনি 6.5ও থাকে, এটারও পুরো 7 আপনি ইনস্টল করতে পারবেন। অর্থাৎ 6.5 এর আগে যেমন 60 ওই ভার্সন গুলোর উপরে vCenter 7 আপনি রান করতে পারবেন না। When you use fully qualified domain names, verify that the client machine from which you are deploying the appliance and the network on the which you are deploying appliance use the same DNS server. অর্থাৎ আপনি যখন fully domain qualified domain ইউজ করবেন, আপনি DNS সার্ভারে, সেম DNS সার্ভারে ক্লায়েন্ট মেশিন গুলো সরি before you deploy the appliance, synchronize the clock for the target server and all vCenter server instances on the vSphere network. Unsynchronized clock might result in authentication problem and can cause the installation to fail or prevent the appliance service from starting. সি সিনক্রোনাইজেশন ক্লকস vSphere নেটওয়ার্ক। অর্থাৎ আমাদের এই vCenter সার্ভারের একটা আমরা বলছিলাম, কিন্তু আপনাদের ল্যাব গাইড যেটা দেখেছিলাম ওখানে কিন্তু দেখাইছিলাম একটা অ্যাক্টিভ ডিরেক্টরি প্লাস এনটিপি। এনটিপি কেন ম্যান্ডেটরি, এই যে দেখেন বলা আছে কিন্তু রেজাল্ট
authentication problems and can cause the installation to fail or prevent the appliance service from starting. অর্থাৎ যদি আমার প্রত্যেকটা হোস্ট এবং এবং আমার যে ক্লাস্টারের টাইম যদি সেম না হয়, একটাতে আছে 12টা বাজে, আরেকটা আছে 2টা বাজে, তখন আপনি কিন্তু একটাতে সার্ভিস রান করবেন, আরেকটাতে সার্ভিস রান করতে যাবেন বা ডোমেনে জয়েন করাতে যাবেন, সেই সিস্টেমটা আপনি ওই যে ক্লাস্টারের মেম্বার বানাইতে যাবেন বা ডোমেনে জয়েন করাতে যাবেন, আপনি পারবেন না। বলবে না, বিভিন্ন টাইপের এরর দিবে আপনাকে, এইটা প্রবলেম ওইটা প্রবলেম, এগুলো আপনি তখন এরর কোড দেখে দেখে যেতে যেতে যদি ডায়াগনোসিস করেন, তখন আপনি যে দেখবেন যে আলটিমেটলি ওই এনটিপি সমস্যা। সো আমাকে এই vSphere এনভায়রনমেন্ট রান করাতে গেলে একটা ম্যান্ডেটরি সার্ভিস লাগবে, যেটা আমরা করতে পারি যে অ্যাক্টিভ ডিরেক্টরি যেখানে কনফিগার করি ওখান থেকে আমি এনটিপি সার্ভার করে দিতে পারি ওই সার্ভারটাকে। এনটিপি সার্ভার আমার ম্যান্ডেটরি লাগবে। হার্ডওয়্যার রিকোয়ারমেন্টস ফর দ্য vCenter সার্ভার অ্যাপ্লায়েন্স, অর্থাৎ একটা vCenter সার্ভার যখন আমরা রান করাতে যাব, আমার কি কি পরিমাণ হার্ডওয়্যার রিসোর্স লাগবে। আর এই যে vCenter সার্ভারটা আছে, হ্যাঁ, vCenter সার্ভারটা যে এনভায়রনমেন্ট ওয়াইজ আমরা রান করব, আমরা এর আগের দুটো স্লাইডে বলে আসছিলাম যে ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ আমরা vCenter সার্ভার ডিপ্লয় করব। আমার ফার্স্ট ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে টাইনি এনভায়রনমেন্ট, যে আমার আপ টু 10টা হোস্ট অর 100 ভার্চুয়াল মেশিন। যদি আমার এই ধরনের এনভায়রনমেন্ট হয়, তাহলে আমার নাম্বার অফ ভিসিপিউ লাগবে, মানে vCenter সার্ভার রান করতে গেলে দুটা ভিসিপিউ লাগবে এবং 12 জিবি মেমোরি হয়ে যাবে। যদি আমার এনভায়রনমেন্ট হয় টাইনি, যখন আমরা vCenter সার্ভার ইনস্টল করব, তখন আমাকে এই অপশন গুলো বলবে যে তোমার এনভায়রনমেন্ট কি টাইনি, সিলেক্ট করো টাইনি। হ্যাঁ, তখন আমাকে এই রিসোর্স গুলো অ্যাভেলেবেল থাকতে হবে। আমার বিএম মেশিনে 12 জিবি মেমোরি থাকতে হবে, মিনিমাম 2টা ভিসিপি রাখতে হবে। যদি হয় স্মল এনভায়রনমেন্ট বলতে আপ টু 100 হোস্ট অর 1000 ভার্চুয়াল মেশিন। এই যে আমার লাগবে 4 কোর প্রসেসর, মেমোরি লাগবে 19 জিবি, medium environment up to 400 hosts or 4000 virtual machines, 8 core processor, 28 GB, large environment যেটা হচ্ছে up to 1000 hosts or 10,000 virtual machines, 16 core and 37 GB memory, X large এটা হচ্ছে সবচেয়ে হাইস্ট লেভেলে, যেটা হচ্ছে যে up to 2000 hosts or 35,000 virtual machines, 24 GB memory, 24 কোর প্রসেসর, 56 জিবি মেমোরি। অর্থাৎ আমার এনভায়রনমেন্ট, আমি যখন vCenter সার্ভার ইনস্টল করতে যাব, তখন vCenter সার্ভার আমাকে প্রভিশনিং বলবে যে তোমার এনভায়রনমেন্টটা কি, তোমার এনভায়রনমেন্টটা কোন এনভায়রনমেন্টে তুমি এই vCenter সার্ভার ইনস্টল করবো। আমাকে জাস্ট এগুলো অপশন দেয়, অপশন আমাকে সিলেক্ট করে দিতে হয়। যে আমরা বেসিক্যালি ল্যাব এনভায়রনমেন্টের জন্য টাইনিটাই করি। আমার তো 100 হোস্ট 10 হোস্টের বেশি বেসিক্যালি আমাদের হয় না। আর যারা বড় এনভায়রনমেন্ট করে, মিডিয়াম লেভেলের করে কেউ, আর ওই যে এক্স লার্জ, আমি এখন পর্যন্ত ওই কনফিগারেশনে কারো এখনো টাকা সরে দেখি নাই বা ওই লেভেলে। বাট আমরা রিসোর্স দিয়ে রাখি ওই পরিমাণ, রিসোর্স দিয়ে রাখি, বাট এত হোস্ট নিয়ে এখন পর্যন্ত কাজ করার, এত বড় ক্লাস্টার আমি এখন পর্যন্ত কারো রান করেই নাই। তারপরে যাচ্ছি আমরা স্যার এই যে স্টোরেজ রিকোয়ারমেন্ট, এটাতে নট অনলি দ্যাট শুধু প্রসেসর মেমোরি না, আমাকে স্টোরেজ রিকোয়ারমেন্ট লাগবে। বিকজ ওই যে আপনার ডাটাবেস বলছিলাম যে ওটার সাথে এসকিউএল একটা ডাটাবেজও রান করে, সো এই ডাটাবেজের জন্য স্টোরেজটাও দরকার পড়ে। when you deploy the vCenter server appliance, the ESXi host or DRS cluster on which you deploy the appliance must meet minimum storage requirement। অর্থাৎ আমি যদি আমার এই vCenter সার্ভারটাকে কোনো ESXi হোস্টের উপরে অথবা DRS ক্লাস্টারের উপরে, ডিআরএসটা মনে আছে আগে বলছিলাম ডিস্ট্রিবিউটেড রিসোর্স এজুএল এর, অর্থাৎ অটোমেটিক্যালি, যে ভাইয়া বলছিল যে যদি ওই যে আমার vCenter সার্ভার আমি মুভ করাতে পারবো কিনা অটোমেটিক্যালি। আমার যদি ডিআরএস ক্লাস্টার থাকে, যে কোনো একটা হোস্ট ফেল করে গেলেও
অটোমেটিক্যালি সে অন্য হোস্টে মুভ করে যাবে, আপনাকে কিচ্ছু করতে হবে না, ডিআরএস ক্লাস্টার এনাবল করে নিলেই হবে। হুম। আমার কি কি লাগবে, স্টোরেজ কতটুকু লাগবে, যদি টাইনি এনভায়রনমেন্টের জন্য আমি রাখি, তাহলে আমাকে ওই যে 579 GB স্টোরেজ লাগবে। আর এই রিকোয়ারমেন্টটা স্যারদেরকে আরেকটু বলি, এই রিকোয়ারমেন্টটা হচ্ছে আমি যে গাইডটা ফলো করেছি এটা হচ্ছে 7.3। আমরা তো 7-এর উপরে কোর্সটা করতেছি। সো এই যে vCenter সার্ভারের রিকোয়ারমেন্টটা যেটা দিচ্ছি এখানে হচ্ছে যে আমার এখন কারেন্ট ভার্সন যেটা হচ্ছে 7.3 আছে, আপডেট 3, ওইটা রিকোয়ারমেন্টটা মানে ওই ওই ভিএমওয়্যার গাইডটা থেকে ফলো করে আমি এখানে দিয়েছি। সো ওই যে যদি কেউ আগের ভার্সন গুলো পড়েন তাহলে কিছু কম্পেয়ার পাবেন কম বেশি। হ্যাঁ, এটা একদম যেটা হচ্ছে যে লেটেস্ট ভার্সন আর কি। যেহেতু আমরা এখন কাজ করলে তো লেটেস্ট ভার্সনটা নিয়ে কাজ করব, এই জন্য এই এই ইনফরমেশন গুলো ওই গাইড থেকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। তো টাইনি এনভায়রনমেন্টের জন্য, স্মল এনভায়রনমেন্টের জন্য, মিডিয়াম এনভায়রনমেন্টের জন্য, লার্জ এন্ড এক্স লার্জ এনভায়রনমেন্টের জন্য এই এই ডিস্ক স্পেস আমাকে অ্যালোকেট করতে হবে ডাটাবেজের জন্য। The storage requirement are different for each vSphere environment size and depend on your database size requirements. সফটওয়্যার রিকোয়ারমেন্টস ফর দ্য vCenter সার্ভার অ্যাপ্লায়েন্স, কি কি সফটওয়্যার লাগবে আমি আগেও বলেছিলাম। ESX 6.5 থেকে শুরু করে এখন লেটেস্ট যা আছে সবগুলাই লাগবে। ইউ ক্যান ডিপ্লয় vCenter সার্ভার অ্যাপ্লায়েন্স ইউজিং GUI অর CLI ইনস্টলার, অর্থাৎ আপনি GUI মডিউল ইনস্টল করতে পারবেন, CLI মডিউল ইনস্টল করতে পারবেন। ইউ ক্যান রান দ্য ইনস্টলার ফ্রম এ নেটওয়ার্ক ক্লায়েন্ট মেশিন দ্যাট you use to connect to the target server and deploy the appliance on the server। অর্থাৎ আপনি যে কোনো একটা আপনার নেটওয়ার্কে যে কোনো একটা ক্লায়েন্ট পিসি থেকে আপনার সেটআপ রান করাইতে পারবেন। You can connect directly to the ESXi 6.5 host on which deploy the appliance। আপনি যেই ESXi হোস্টের উপরে আপনি এই অ্যাপ্লায়েন্সটা ইনস্টল করবেন ওটাকে নেটওয়ার্কে কানেক্টেড থাকতে হবে। You can also connect the vCenter server instance to deploy appliance on the ESXi host DRS cluster that resides in the vCenter server inventory। অর্থাৎ আপনার যে ESXi হোস্ট এবং যে ক্লাস্টারের সাথে এটা টোটালটাকে আপনাকে vCenter সার্ভারের সাথে কানেক্ট থাকতে হবে। আর আমার মিনিমাম হচ্ছে vSphere 6.5 এর উপরের থেকে আমি vCenter সার্ভার 7 আমি ইনস্টলেশন করতে পারি। যে কারো আছে 6.7 এনভায়রনমেন্ট আছে, আপনি vCenter সার্ভার 7 ইচ্ছা করলে আপনি ওটার উপরে ইনস্টল করতে পারবেন। বাকি আরো 6.7 আছে ওটাকে আপনি আপগ্রেড করে 7 এ নিয়ে যেতে পারবেন। এটা মনে হয় ভাইয়া একটু গুলিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। একটু যদি শর্টে মিলাই নেই ভালো হতো। হ্যাঁ মানে বলেন এটা বলেন। আমার বলছি, vSphere তো আপনার ESXi এবং VMware সেন্টার এই দুইটা মিলেই, তাই না? vSphere টোটাল প্রোডাক্টটা হচ্ছে তার মধ্যে দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে ESXi আর একটা হচ্ছে vCenter। vCenter এখন আপনি বলছেন vCenterটাকেও আমরা 6.7 এর পরে ESXi এর মধ্যে বিল্ড করতে পারি অ্যাজ এ। হ্যাঁ, যদি আপনার এনভায়রনমেন্ট আগের এনভায়রনমেন্ট থেকে থাকে ওই এনভায়রনমেন্টও আপনি vCenter সার্ভার, এখন যেহেতু আমরা পড়াশোনা করতেছি vCenter সার্ভার নিয়ে, সো এই vCenter সার্ভারটা কোন কোন ভার্সনের উপরে ESX এর কোন কোন ভার্সনের উপরে আমি ইনস্টল করতে পারবো। এটা হচ্ছে VMware এর গাইড, যে কারোর ওল্ড এনভায়রনমেন্ট আছে সে এখন vCenter সার্ভার নিউ vCenter সার্ভার নিতে যাচ্ছে, সো কোন ভার্সনটা থেকে এই vCenter সার্ভার 7 সাপোর্ট করে এই জিনিসগুলো VMware আপনাকে অ্যাওয়ার করে দিচ্ছে যে তুমি এই ভার্সন থেকে vCenter সার্ভার তুমি এই তোমার এনভায়রনমেন্টে ইনস্টল করতে বা ডিপ্লয় করতে পারবা। তাহলে আপনার vCenter ক্লায়েন্ট যেটা vCenter ক্লায়েন্ট এবং vCenter এইগুলো কি এক কথায় বলা যায় এখন ESXi এর কম্পোনেন্ট? vCenter ক্লায়েন্ট হচ্ছে যে ESX এর কম্পোনেন্ট হচ্ছে vSphere ওয়েব ক্লায়েন্ট, যেটা দিয়ে ESXi আপনি লগ ইন করতে পারেন। আর vSphere ক্লায়েন্টটা হচ্ছে vCenter এর লগ ইন প্রম্পট।
এগুলো তো বুঝাতে সবই পারছি? এগুলো তো সবই ইএসএক্স এর মধ্যেই ইএসএক্স এ ইএসএক্স এর কম্পোনেন্ট হচ্ছে vSphere ওয়েব ক্লায়েন্ট, যেটা দিয়ে আমি ইএসএক্স এ ডিরেক্টলি লগ ইন করবো। আর যখন আমি vCenter এর মেম্বার হয়ে যাব ওই ইএসএক্স এ হোস্টটা, তখন আমি vCenter এ লগ ইন করবো vSphere ক্লায়েন্টের থ্রুতে। vSphere ক্লায়েন্টের থ্রুতে vCenter এ লগ ইন করবো। vCenter এ লগ ইন করলে যদি আমার vCenter এর ইনভেন্টরিতে আমার ইএসএক্স এ হোস্টটাকে অ্যাড করা থাকে, আমি ওখানে পেয়ে যাব। এগুলো তো সবই কনফিগার হবে হাইপারভাইজারের উপরে না? হ্যাঁ, এই vCenter এর উপরে কনফিগার হবে, তার যে মানে আপনি আপনার ইএসএক্স এর উপরেই তো কনফিগার হবে। ইএসএক্স এ হোস্টটাকে আমি vCenter-এ মেম্বার করে নিব, মানে আমি ধরেন ম্যানেজ করব। এখন কি হয়, এই একটা উইন্ডো আছে, টার্মিনাল আছে, এই টার্মিনালের থ্রুতে আমার 10টা সার্ভার আছে। 10টা সার্ভারকে আমার একটা ইনভেন্টরি ক্রিয়েট করলাম, যেটা বলি ডাটা সেন্টার করে দিলাম। ওটার সাথে একটা ক্লাস্টার, এরপর কি হয়, আমি একটা ক্লাস্টার ক্রিয়েট করলাম, ওই ক্লাস্টার মেম্বার করে দিলাম। ওই ক্লাস্টারে ক্লিক করলেই আমার কতগুলো হোস্ট আছে, মানে কতগুলো এখানে মেম্বার আছে, এক জায়গায় আমি সবগুলো মেম্বার পেয়ে গেলাম। এরপর ওখানে একটা একটা ক্লিক করে এক একটা মেম্বার সার্ভারে আমি ঢুকতে পারবো। হুম। আমরা যখন ওই যে vCenter সার্ভার নিয়ে কাজ করব, তখন আপনার এই কনসেপ্টটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এখন যেটা ও, মানে, জি বলেন। না না, ঠিক আছে। সফটওয়্যার রিকোয়ারমেন্ট গেল। আর এইটা হচ্ছে পোর্ট রিকোয়ারমেন্ট। এইটা আপনি VMware এর সাইডেও পাবেন। এই যে হেডলাইন গুলো দিয়ে VMware এর সাইডে VMware ইনস্টলেশনের গাইডটা আমি আজকে শেয়ার করে দিব আপনাদেরকে। ওই গাইডটাতে পড়লে ওটা হচ্ছে যে আমার এনভায়রনমেন্টে যদি আমি vCenter সার্ভার ইনস্টল করতে যাই, আমার এনভায়রনমেন্ট তো প্রোটেক্টেড থাকতে পারে, ফায়ারওয়াল থাকতে পারে। সো আমার কোন কোন পোর্ট গুলো কোন কোন সার্ভিসের আন্ডারে কাজ করবে, এটা আরো বড় একটা লিস্ট আছে VMware এর সাইডে। তো এই পোর্ট গুলো নিয়ে যখন আমি vCenter সার্ভার রান করাবো, আমার এনভায়রনমেন্টে যদি কোনো ফায়ারওয়াল থাকে, তখন এই পোর্ট গুলো সম্পর্কে একটু আইডিয়া থাকতে হয়, যে আমার এই পোর্ট গুলো আমার vCenter সার্ভার রান করবে আমার এনভায়রনমেন্টে, সো আমার এই পোর্ট গুলো যেন অন থাকে। সো এই ডিটেলসটা আর কি এখানে দেওয়া আছে, এবং কোন পোর্টে কোন কোন সার্ভিস রান করে, এই ডিটেলসটা দেওয়া আছে। এটা মনে হয় একটু ছোট হয়ে গেছে, কারণ অনেকগুলো ইনফরমেশন তো। তারপরও সবাই দেখতে পাচ্ছেন কিনা আমি একজাক্ট বুঝতে পারতেছি না, একটু ছোট ছোট করে লেখাগুলো। দেখা যাচ্ছে হুম, দেখা যাচ্ছে হুম। আর এটা আমি পিডিএফ করতে দিয়ে দিচ্ছি। আর ওই জাস্ট হেডলাইন গুলো দিয়েও যদি আপনি VMware এর সাইডে সার্চ দেন, দেখবেন টোটাল জিনিসগুলোই পাবেন, ওখানে ডকুমেন্টস পাবেন, কারণ এগুলো তো টোটালটাই হচ্ছে VMware এর ট্রেনিং ম্যাটেরিয়ালস এর থেকে কালেক্ট করা। হ্যাঁ, তো এখানে ক্লায়েন্ট সফটওয়্যার রিকোয়ারমেন্ট, অর্থাৎ আমার যে vSphere এর যে ক্লায়েন্ট সফটওয়্যার যেটা দিয়ে আমরা লগ ইন করে থাকি, যে vSphere এ লগ ইন করি, এইটারও একটা রিকোয়ারমেন্ট আছে, যে কি হবে, ইউজ দ্য vSphere ক্লায়েন্ট রিকোয়ার সাপোর্টেড ওয়েব ব্রাউজার। আপনার VMware has tested and supports the following guest operating system and browser versions for the vSphere client। অর্থাৎ আপনার যে VMware এনভায়রনমেন্টে যে আপনি লগ ইন করতে যাবেন, আপনি কি ধরনের উইন্ডোজ বা কোন উইন্ডোজ থেকে, বা আপনার ব্রাউজার ভার্সন কি, টোটালটাই আপনাকে একটা গাইডেন্স ওরা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে যে আপনি যে কোনো উইন্ডোজের 32 বিট or 64 বিটের, অথবা ম্যাক ওএস, আর ব্রাউজার হচ্ছে যে গুগল ক্রোম, এরপরে থেকে লেটেস্ট বা মজিলা অথবা মাইক্রোসফট এজ 19 আর লেটার। হ্যাঁ, এটা দিয়ে আমরা ওই যে vSphere ক্লায়েন্টে আমরা লগ ইন করতে পারবো। আমার vSphere ক্লায়েন্টে লগ ইন করতে গেলে আমার, যেমন আপনার আছে এনভায়রনমেন্টে আছে, সে এখনো উইন্ডোজ 7 রয়ে গেছে, এখন আপনাকে ওই যে ব্রাউজারটাকে আপডেট করে নিলে হবে। উইন্ডোজ বলে নাই 7 or 10, এখন বলছে 32 বিট or 64 বিট। হুম, 32 বিট or 64 বিট এইটা বলে দিছে। আপনি ওই জাস্ট যে কোনো উইন্ডোজে থাকুক না কেন, আপনি জাস্ট ওই যে ব্রাউজারটাকে আপডেট করে নিলে, বা ওই ভার্সন গুলোতে ব্রাউজার হলেই আপনি ওই vSphere এনভায়রনমেন্টে আপনি লগ ইন করতে পারবেন। DNS requirement for the vCenter Server Appliance, ভাইয়া। হ্যালো, যে আপনি আগে যান। সরি।
ডিএনএস রিকোয়ারমেন্টস ফর দ্য ভিসেন্টার সার্ভার, অর্থাৎ আমার ডিএনএস এর কাজটা কি, ভিসেন্টার সার্ভারে ডিএনএস কি কি কাজে লাগবে এখানে। সো এখানে ডিটেলসটা মানে পড়তে গেলে সময় লাগবে, বাট তারপর একটা বুঝাই দিচ্ছি। এখানে যেটা লাগবে, when you deploy vCenter server appliance, the installation of the web server components that support the vSphere client fails if the installer cannot look up the fully qualified domain name। অর্থাৎ আমার যদি fully qualified domain name না থাকে, তখন আমরা ব্রাউজারে যে হিট করি ওয়েব ব্রাউজারে, হ্যাঁ ওয়েব সার্ভার, তখন ওটা আসবে না। হ্যাঁ, ফর দ্য অ্যাপ্লায়েন্স ফ্রম ইটস আইপি অ্যাড্রেস রিভার্স লুকআপ ইজ ইমপ্লিমেন্টেড ইউজিং পিটিআর রেকর্ডস। অর্থাৎ আমাকে ডিএনএস এর মধ্যে রিভার্স লুকআপ জোন আমাকে কনফিগার করে দিতে হবে। আমি যদি আইপি থ্রুতে না দিয়ে, আমি যদি ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেমে, যেমন আমরা বলি কি ভি ক্লাস ডট লোকাল, এই যে নামটা দিব, বাট এটা এগেনস্ট আইপি থাকবে। সো ওই রিজলভিং করতে গেলে তখন আমাকে ফুললি কোয়ালিফাইড ডোমেন করতে গেলেই তখন আমার ডিএনএস সার্ভারটা লাগবে। এবং আমি ইচ্ছা করলে ডিসিপি থ্রুতেও কিন্তু ভিজিটর সার্ভার আমি কনফিগার করি। ইফ ইউ ইউজ ডিসিপি instead of a static IP address for the vCenter server appliance, verify the appliance name is updated in the domain name সার্ভিস। হ্যাঁ, আপনি যদি ডিএসসিপি থ্রুতেও করতে চান, বাট ডিএনএস এ আপনাকে এই নামগুলো, যখন আমরা ভিসেন্টার সার্ভার ইনস্টলেশনে যাব, তখন আমরা এই যে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইনে ডিএনএস এ যে হোস্ট নেম, অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস এগুলোর অ্যাড করে নিব। ওই প্রসেসগুলো আমরা তখন দেখে নিব, এই জিনিসটা তখন ক্লিয়ার হয়ে যাবে। এই জিনিসটা একটু স্টাডি করে রাখলে আপনার জন্য সুবিধা হবে রিজলভিং এর ক্ষেত্রে। যখন আপনি ভিসেন্টার সার্ভার রেডি করতে যাবেন, ম্যাক্সিমাম মানুষ এই জায়গাটাতে প্রবলেম ফেস করে। দেখা যায় ডিএনএস এ সে প্রপার এন্ট্রি দেয় না। যখন আমি ভিসেন্টার সার্ভার ইনস্টল করতে যাই, তখন এই যে ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেম রিজলভ করতে যায়, পায় না, ফেইল, ফুলি ডোমেইন কোয়ালিফাইড রিজলভ ফেইল দিয়ে বসে থাকে। বাট ওখানে তখন দেখা যায় যে অনেক সময় নিয়ে নেয়। সো এই জন্য এই জিনিসগুলো বোঝার জন্য আমি এইগুলো এখানে দিয়েছি, যেহেতু আমরা কাজ করব টোটাল জিনিসটা জানা থাকলে, মেকানিজমটা জানা থাকলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। অ্যাপ্লায়েন্স ইনস্টলেশন স্টেজ, স্যার এই যে ইনস্টলেশন তো চলে আসছে, আমরা যেভাবে যাব, এই ইনস্টলেশন স্টেজ গুলো হচ্ছে ভিসেন্টার সার্ভার ইনস্টলেশন স্টেজ হচ্ছে দুটা। স্টেজ 1 বিগিনিং উইথ দ্য ইউজার ইন্টারফেস ফেজ, অর্থাৎ প্রথমে আপনাকে ইউলা মানে তো ইউজার অ্যাকসেপ্টেন্স করতে, তারপরে কানেক্ট টু দ্য ইএসএক্সআই হোস্ট, মানে এটা হচ্ছে যে কোনটার পর কোন কোন কাজটা আমাকে করতে হয়। এবং OBF is deployed to the ESXi host, অর্থাৎ vCenter সার্ভার যে অ্যাপ্লায়েন্সটা থাকে, এটা ওই যে ওপেন VMware ফরম্যাট, ভার্চুয়ালাইজেশন ফরম্যাটে OBF ফাইল আকারে ওই আপনাকে ফুললি কনফিগার থাকে। এটাকে আমরা কি করি, এটাকে শুধু ডিপ্লয় করি। ওই যে আমরা বলেছিলাম যে আমরা নতুন ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব, OBF ক্রিয়েট করব। OBF ক্রিয়েট করলে আমরা যে কোনো জায়গায় যে আমি VM কে রান করতে পারবো। ওই vCenter সার্ভারটা OBF ফরম্যাটে থাকে, ওখান থেকে শুধু আমাকে রান করতে হবে। তারপর ডিস্ক এন্ড নেটওয়ার্কিং আর কনফিগার, অর্থাৎ আমাকে ডিস্ক সাইজ এবং নেটওয়ার্কটা কনফিগার করে দিবে। যে যে স্টেপ গুলো করতে হয় রাইট পাশে আমাকে স্টেপ গুলো এগুলো বলা আছে, আমরা একটা দেখবো একটু পরে। সুন্দর একটা ভিডিও আছে, এই যে স্টেপ গুলো ফলো করে VMware এর যে গাইড ভিডিও আর কি, ওটা আছে, আমি একটু পরে রান করাচ্ছি। তারপরে স্টেপ 2 তে যে কাজটা করতে হয়, আমরা যে একটু আগে নিয়ে কাজ করলাম সিঙ্গেল সাইন অন, ডোমেইনে জয়েন করানো, স্টেপ 2 তে ওই কাজগুলো করতে হয়। The steps 2 is configure page configuration, time synchronization mode and SSH access, অর্থাৎ ওই যে আমি বলছি যে NTP আপনি মানে স্টেপ 1 কমপ্লিট হওয়ার পর তখন আমাকে যে বলে দিবে স্টেজ 2 তে যাব। আমি স্টেজ 2 তে কি করতে হয়, ওই যে দেখেন vCenter সার্ভার নাম দেয়া আছে vclass.local, এই যে ডোমেইন নেম, কোথায় জয়েন করতে হবে, জয়েন টু দা এক্সিস্টিং SSO ডোমেইন, এই যে তার SSO ডোমেইন
জয়েন করব না ক্রিয়েট এ নিউ অ্যাসোসিয়েট ডোমেইন, আমি কি সিঙ্গেল সাইন অন ডোমেইন নতুন করে ক্রিয়েট করব না তার এক্সিস্টিং ডোমেইনে আমি জয়েন করব। সো এই অপশন গুলো, তারপরে পোর্ট, ওই যে 443 যে কোন পোর্টের থ্রুতে সে কানেক্টেড হবে, এই যে পোর্ট আমি এখান থেকে সিলেক্ট করে দিব। হ্যাঁ, তারপর হচ্ছে যে সিঙ্গেল সাইন অন ডোমেইন নেম, ওই যে ডোমেইন নেমটা কোনটা হবে, কোন ডোমেইনের আন্ডারে আমি, তারপর এই যে দেখেন অ্যাডমিনিস্ট্রেটর, ওই যে ইউজার, যে ইউজার দিব একটু আগে আমি ডিসক্রাইব করে আসলাম, যে ইউজার অথেন্টিকেশন, এই যে ইউজার এন্ড ইউজার নেমে পাসওয়ার্ড দিয়ে নেক্সট করলে যদি আমার এই ইনফরমেশন গুলো কারেক্টেড হয়, দেন আমার এই ডোমেইনের সাথে এই এই vCenter সার্ভার জয়েন হবে। Stage 2, you configure whether to use the ESXi host or NTP server as the time synchronization source. You can also activate SSH access. SSH access is deactivated by default. অর্থাৎ আপনাকে ESXi কখনো SSH বা টেলনেট কোনো সার্ভিস বাই ডিফল্ট অন রাখে না। সব সার্ভিসে ডিসেবল থাকে। আমাকে ম্যানুয়ালি যখন ইনস্টল করতে যাব তখন আমাকে বলে যে তুমি কি would you like to enable this or by default ডিসেবল থাকে। যদি আমি এনেবল করে রাখি তাহলে তখন SSH আমার এনেবল থাকবে। এই ইনস্টলেশনের স্টেজ হচ্ছে দুটা। হ্যাঁ, এই এক নম্বর স্টেজ হচ্ছে অ্যাপ্লায়েন্স ইনস্টলেশন, এটার জন্য ওই যে আপনি vCenter সার্ভারে কতগুলো স্টেপ আছে, যে কানেক্ট টু দ্য টার্গেট ESX, কোন ESX এর উপরে এটা ইনস্টল হবে, আমাকে ওই সার্ভারটাতে কানেক্ট করতে হবে। vCenter সার্ভারের রুট পাসওয়ার্ড, তারপর সিলেক্ট কম্পিউটার সাইজ, স্টোরেজ সাইজ, ডাটা স্টোর লোকেশন, আবার থিন ডিস্ক, ওই যে ওরা বলে দিচ্ছি কিন্তু ডিস্ক প্রভিশন কোন করবো, থিক করবো না থিন করবো, যে থিন প্রভিশন বলে দিচ্ছে আপনাকে। ডিফাইন নেটওয়ার্কিং সেটিংস, অর্থাৎ আপনার নেটওয়ার্কের অপশন গুলো কি কি আছে, বা আপনার নেটওয়ার্ক কোন নেটওয়ার্কে আপনার আইপি কি, হোস্ট নেম কি হবে, এই ইনফরমেশন গুলো আপনাকে দিয়ে দিতে হবে। এনটিপি গেল। এই যে স্যার, আমরা সবাই একটু মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখি, আমি রান করাচ্ছি, সাউন্ড না পেলে আমাকে জানাবেন, আমি দেখি একটু। সাউন্ড কি সবাই শুনতে পাচ্ছেন না? Welcome. জি, শুনতে পাচ্ছি। ওকে, আমি আবার আবার প্লে করে দিচ্ছি। হ্যাঁ, আমি সেটাই, কারণ ওই যে আমার মাঝে মাঝে সাউন্ড কার্ডের ঝামেলা না, ওই যে ইয়াটা চেঞ্জ হয়ে যায়, ওই যে বিভিন্ন প্রেজেন্টেশনের দ্বারাই, তো ওই যে আমি জিরো থেকে আবার প্লে করছি। এই হচ্ছে vCenter সার্ভার ইনস্টলেশন, এটাই আমাদেরকে যেতে দেয়। Welcome. My name is Joe Cooper with VMware Education, and in this video we're going to have a look at the installation of vCenter Server version 7.0. vCenter Server version 7 is available only as a Linux-based virtual appliance that runs VMware's Linux distribution called Photon OS. Now, it's got native installers for Windows, Linux, and Mac, and we're going to have a look at the process, which is identical really no matter which installer you use. Okay, so what I've done is I've headed over to the VMware website and I've downloaded the ISO image for the vCenter Server Appliance version 7.0. Okay, and at this point, I have mounted the ISO image, as you can see here, to my Windows system. And once you see that, you can see that there's a graphical user interface installer. I'll head over to that directory. You can see that there's a Linux version, a Mac version, and a Windows installer. Head over to the installer and you'll find installer.exe, which I have launched over here. Now this installer has a lot of functionality, right? We can do a brand new vCenter installer, but it also gives us the ability to do an upgrade of an existing vCenter server. Now this upgrade button is for me to go from a Linux-based appliance on some version earlier than 7.0. So this would be a 6.5 or a 6.7 vCenter server appliance. If I'm running a Windows-based vCenter server, I can migrate that Windows-based vCenter server to a
Linux-based appliance, which is the only one, again, supported in version 7.0. I also have the ability to restore from a file-based backup here. So if I've gone through and I've done my vCenter installation and configuration, I can periodically do backups of that. File-based backups, which would be out of band from your standard virtual machine backups, and use this tool to basically build a new vCenter server and import the old data into the new vCenter server. But in the meantime, we're going to go ahead and hit the install button here, and we're going to run through a process that installs a clean vCenter server version 7. You can see that there are 8 steps here, okay, in stage 1. What this will do for us is build our appliance. In stage 2, we're going to set up vCenter server. So let's go ahead and walk through the process here. Okay, I'll accept the license agreement. Okay, and now at this point, I have to find an ESXi host on which I can install vCenter. Now, if you watched the previous video, we showed you a clean install of ESXi version 7. Okay, and in order to install vCenter version 7, it has to be running at least on ESXi version 7. So let's go ahead. We're going to type in the IP address here of that ESXi host that we've just built. Okay, and we'll give it a user account on which it can do stuff like create virtual machines, and we'll type in that password. Okay, at this point, it's going to contact ESXi, tell us that it wants to import the SHA-1 thumbprint. That's just fine, and it'll validate that it's finding the ESXi host. Now we're going to name this virtual machine. I'm going to call it vCenter 7, for lack of a better term, and we're going to set the root password for this appliance. So the user account is root. Give it a password here, and confirm that password. Okay. Now you have to think about the size of your environment. That is, how many hosts, how many virtual machines, how many data stores, and so on are you going to have in your environment. Based on that, okay, what you want to choose is the size of the vCenter server that will be installed. Okay? If you select tiny, it'll build a virtual machine with 2 vCPUs and 12 gigs of RAM, supposedly supporting up to 10 hosts and 100 VMs. Now, I've done this tiny deployment before in previous versions, and I haven't been a fan of the performance. And I've also, in some cases, run out of space for logs and things like that. So I'll usually choose small to begin with. Okay. In your environments, if you have larger environments supporting up to 2,000 hosts, 35,000 virtual machines, you can build VMs with up to 24 vCPUs and 56 gigs of RAM. It is up to you. Under storage size, we can choose large or extra large. The default will consume this amount of storage space. You can always come back and increase the partition size of the virtual disks on this appliance at any time you like, and increase the capacity if you need to. Now at this point, it says, where are you going to place these virtual machine files that make up this appliance? Now, this is a brand new environment for me, and I'm going to be using vSAN. But there's a chicken and egg problem with vSAN, and that is, in order to have vSAN, you have to create a vSAN data store with vCenter. But I don't have vCenter installed yet. Well, it turns out that in the last couple of versions of this installer, it's allowed us through the installer to create this initial vSAN cluster. Okay? If I wasn't doing that, what I would be doing is simply choosing an existing data store that the host has accessible to it, and they would show up here. In this case, I'm going to install on a new vSAN cluster containing the target host. I'll give it a data center name. It'll create that data center. Okay. And it'll give it a cluster name, and it'll create that cluster. So let's go ahead and do that.
Now at this point, it's going to say, hey, let's build this vSAN cluster. And we need a cache disk and we need a capacity disk for this. Okay, so in this case, I've got a 500 gig that I'm going to use as a cache tier, and I've got a 1 terabyte. It's kind of hard to see here. That's this next one here that I'm actually going to claim.